প্রতিটা কলাম বা পুরো জমিটাই যে পুরো জমিটাই সিমিলার ওয়েতে সেটেলমেন্ট হচ্ছে, এবং এখন পর্যন্ত বিল্ডিংটা 3 তলা পর্যন্ত অলরেডি আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ঠিক আছে। বাট বিল্ডিংটা এখনো ইঞ্জিনিয়াররা বলতেছে, বিভিন্ন দেশে ইঞ্জিনিয়ার এটা একটা মানে ইয়া করে দেখছে যে বিল্ডিংটা এখনো ইটস নট ওয়ারি, বিল্ডিংটা ভয়ের কিছু নেই, এবং এখনো মানুষজন ওখানে থাকে, মানুষজন মানে সব নর্মালি এই ধরনের এই বিল্ডিংটাতে কেউ নাই। ইটালির পিসা যে বিল্ডিংটা, এটা ব্যান্ড, এটাতে উঠা স্যার যায় না, দেখা, স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্যার আপনার। মানুষ বাইরে থেকে ছবি তুলে, ঠিক আছে, মানুষ বাইরে থেকে ছবি টবি তুলে, এই বিল্ডিংটাতে ওঠার কোনো সুযোগ নেই ইটালির পিসাতে। বাট মেক্সিকোতে যে বিল্ডিংটা ইভেন্ট সেটেলমেন্ট করছে, সেই বিল্ডিংটাতে সেই বিল্ডিংটাতে সবাই মানুষজন থাকতেছে, ওই বিল্ডিংটাতে কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস স্যার আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে না তো স্যার। স্যার আর দেখা যাচ্ছে রাজন, কি বলা দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাইতেছে। স্যার দেখা যাচ্ছে না তো স্যার। স্যার দেখা যাচ্ছে না স্যার। স্যার আপনার আইডি দুইটা মনে হয়, কোনটাতে স্ক্রিন শেয়ার হচ্ছে এটা ঝামেলা করতেছে স্যার, দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে স্যার, এই দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আমি আবার দেখতে পাচ্ছি না, কি যে হইলো। আচ্ছা স্যার আমি আবার দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি স্যার বের হয়ে আবার জয়েন করি স্যার, দেখি আমার সমস্যা হতে পারে। যাই হোক, তো এই বিল্ডিংটা এখন যেটা বলছিলাম যে ইমিডিয়েট সেটেলমেন্টের, সরি ইমিডিয়েট সেটেলমেন্ট বলি, ওই যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য সবসময় রিস্ক। বাট যদি আমাদের ইভেন্ট সেটেলমেন্ট হয়ে যায় সব জায়গায়, তাহলে কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে প্রথম বিষয় যে সেটেলমেন্ট বেসিক্যালি কয় ধরনের হয়ে থাকে বা সেটেলমেন্টের ইয়া কি। সেটেলমেন্ট এখন জিনিসটা সবাই বুঝতে পারছে যে যখন আমার মানে উইথ টাইম বিং, যখন আমার জমি মানে উইথ লোড বসতে থাকে এবং মাটি আস্তে আস্তে নিচে যেতে থাকে, সেটাই হচ্ছে আমাদের সেটেলমেন্ট, ঠিক আছে। তো এখানে সেটেলমেন্ট বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, একটা হচ্ছে প্রাইমারি সেটেলমেন্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেটেলমেন্ট বা কনসলিডেশন এবং সেটেলমেন্ট। এখানে যদি দেখে সবাই কনসলিডেশন সেটেলমেন্ট, কনসলিডেশন সেটেলমেন্ট ইজ দ্য সেম থিং। তাইলে আমাদের কয় ধরনের সেটেলমেন্ট হলো, একটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের প্রাইমারি সেটেলমেন্ট, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেটেলমেন্ট। এখন আসি প্রাইমারি সেটেলমেন্টের বিষয়। বেসিক্যালি প্রাইমারি সেটেলমেন্টের বিষয়টা কি হয়, যখন আমরা যখনই আমরা কোনো একটা স্ট্রাকচার বসাই, ফর এক্সাম্পল এখন যেহেতু আমরা শুধুমাত্র ইয়াতে আছি শ্যালো ফাউন্ডেশনে, শ্যালো ফাউন্ডেশনের ইয়াটা যখনই আমরা বসাবো, এই ইয়া করবো কি যেন কংক্রিটিং করব, ঢালাই দিব, তখনই হচ্ছে আমার ইমিডিয়েট সেটেলমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। ইমিডিয়েট সেটেলমেন্ট, ইমিডিয়েট সেটেলমেন্ট হওয়ার জন্য আমার অনেক দিনের দরকার নাই। যেমন এখানে ইজিলি বলা আছে দ্য ইমিডিয়েট সেটেলমেন্ট টেকস প্লেস ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন অফ লোডিং উইদাউট চেঞ্জ ইন ভলিউম, ইউজুয়ালি টেকস 7 days অফ অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ফুল লোড। অর্থাৎ যখন আমার কলাম বা যখন আমার এই কি বলবো এটাকে, যখন আমার ফুটিং এর উপর, যখন আমার বিভিন্ন ধরনের ফুটিং থাকবে, বিভিন্ন ধরনের ফুটিং থাকবে, সার্কুলার বা রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গুলার যে ধরনের ফুটিংই থাক, সেই ফুটিং এর উপর যখন টোটাল লোড অ্যাপ্লাই হয়ে যাবে, সেই টোটাল লোড অ্যাপ্লাই হওয়ার পরে আমার ইমিডিয়েট যে সেটেলমেন্টটা হবে সেটার নাম হচ্ছে ইমিডিয়েট ইলাস্টিক সেটেলমেন্ট বা ইমিডিয়েট সেটেলমেন্ট। এরপর ধীরে ধীরে আমার যে সেটেলমেন্ট হবে সেটা হচ্ছে প্রাইমারি সেটেলমেন্ট। প্রাইমারি সেটেলমেন্ট কেন হয়, প্রাইমারি সেটেলমেন্টের রিজন এখানে লেখা আছে, সেটেলমেন্ট ডিউ টু ভলিউম রিডাকশন অফ সয়েল কজ দ্য ডিস্ট্রাকশন অফ এক্সেস পোর ওয়াটার প্রেশার। অর্থাৎ আমার যখন আমাদের সবচেয়ে ভয়ের বিষয় যেটা, সেটা হচ্ছে প্রাইমারি সেটেলমেন্ট বা সেকেন্ডারি সেটেলমেন্ট, এটাই হচ্ছে আমাদের কনসার্নিং ইস্যু। কনসার্নিং ইস্যু এই কারণে, কারণ হচ্ছে আমার যদি আমরা এখানে সেটেলমেন্টের সাথে টাইমের গ্রাফটা দেখি পাশে, ঠিক আছে, তাহলে আমরা দেখি ফর আ টাইম বিং যখন আমি আমার টোটাল লোড অ্যাপ্লিকেশন দিলাম, টোটাল লোড অ্যাপ্লাই করলাম ফুটিং এর উপর, তখন ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু একটা সার্টেন টাইম হঠাৎ করে বড় ধরনের সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট সেকেন্ডারি সেটেলমেন্টে যদি আমরা দেখি, আবার সেকেন্ডারি সেটেলমেন্টও কিন্তু খুব স্লো, ভেরি স্লো উইথ টাইম। বাট প্রাইমারি সেটেলমেন্টটা খুবই ভয়ঙ্কর এই কারণে, কারণ হঠাৎ করে আমাদের প্রাইমারি সেটেলমেন্টের ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যখন পোর ওয়াটার প্রেশার বের হয়ে যায়। এটার বেসিক্যালি একটা এক্সাম্পল যদি আমি দিই, সেটা হচ্ছে আমরা একটা স্প্রিং এর কথা চিন্তা করি, ঠিক আছে। একটা ছোট
একটা ছোট স্প্রিং এর কথা চিন্তা করি। একটা পাত্রে যদি আমরা স্প্রিং রাখি, স্প্রিং রেখে যখন আমরা ওখানে পানি এবং স্প্রিং দুইটা রাখি, তারপর আমরা ওটার উপর প্রেসার দেওয়ার চেষ্টা করি। প্রেসার দিতে থাকলে কি হয়, তখন স্প্রিংটা কম বসে। কেন কম বসে? কারণ হচ্ছে অলরেডি ওখানে স্কুইজ করার জায়গা নেই, বা পানি যে এই স্প্রিংটা যে বসে যাবে সেরকম জায়গা থাকে না, কারণ আমার ক্লোজ কন্টেনার অলরেডি ভিতরে পুরো পানি দেওয়া সরার জায়গা নেই। বাট কোনোভাবে আমি যদি ওই কোনো জায়গায় ছিদ্র করে দিতে পারি এবং তখন জোরে প্রেসারাইজ করতে থাকি, তখন কি হবে, স্প্রিং আস্তে আস্তে বসতে থাকবে। কেন? কারণ পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। সিমিলারলি আমার এই যখন যে মাটিতে যখন আমরা বসাই, ফুটিংটা বসাই, তখন কিন্তু পানি সরে যাওয়ার অনেক জায়গা থাকে। এই পানি সরে যাওয়ার কারণে প্রাইমারি কনসিডারেশন বা সেটেলমেন্টটা হয়ে থাকে। ক্লিয়ার প্রাইমারি সেটেলমেন্টের বিষয়? ঠিক আছে, স্যার স্ক্রিনটাতে দেখা যাচ্ছে না স্যার। আবার হ্যাঁ স্যার, শুধু এফ লেখা আছে স্যার। স্যার আপনি যখন পারমিশন দেন কাউকে, তখন স্যার ওই চলে যায় মোবাইল থেকে, আর দেখা যায় না স্যার। বুঝছি, আমার এটা বন্ধ করতে হবে। দাঁড়ান। না স্যার, ঠিক আছে স্যার, স্যারের আইডি দুইটা, একটাতে পিন করে রাখেন তাহলে ঠিক আছে। না, আরে পিন করে রাখতেছ না। এখানে হচ্ছে অনেকে নিজেরাই স্ক্রিন শেয়ার দিয়ে দেয়, তখন এটা চলে যায়। আমার এটা বন্ধ করে দিতে হবে, যে কেউ যাতে স্ক্রিন শেয়ার দিতে না পারে। স্যার আমরা স্ক্রিন শেয়ার দিতে যাবো কেন? দিয়ে দেয় হ্যাঁ দেয়, অনেকে দেয়, এটাতে ক্লিক করলে চলে যায়। এখন আর দিতে পারবো না, দিয়ে দিচ্ছি আমি। ওকে, এখন দেখা যাওয়ার কথা। এই যে এখন আসছে স্যার। জি ওকে, তাহলে আমাদের গেল হচ্ছে সেটেলমেন্ট দুই ধরনের। সেই দুই ধরনের একটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, যেটা আমাদের সাথে সাথেই হবে, লোড মানে ফুটিং এর উপর লোড দেওয়ার 7 দিনের মধ্যে। আরেকটা হচ্ছে আমাদের প্রাইমারি সেটেলমেন্ট, যেটা উইথ টাইম বিং, ইট উইল টেক সাম টাইম। আর একটা হচ্ছে সেকেন্ডারি সেটেলমেন্ট, যেটা হচ্ছে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা দেখি যে বেসিক্যালি সেটেলমেন্টের কয়েকটা রিজন এখানে দেওয়া আছে। ঠিক আছে, বেসিক্যালি মানে সেটেলমেন্ট কিভাবে হচ্ছে এবং সেটেলমেন্টের কি। ফার্স্ট পিকচারটাতে আমরা যদি দেখি, তখন হচ্ছে আমাদের আগে যেটা ছিল গ্রাউন্ড, মানে এইখানে যে ছোট ছোট দেখা যায়, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল। ঠিক আছে, এরপর কি করলাম আমরা, এখানে একটা টিউবওয়েলের জন্য হয়তো গর্ত করলাম, বা যে কোনো ভাবে পানি এক্সট্রাকশনের ব্যবস্থা করলাম। তখন কি হবে, আমার সেটেলমেন্ট একটা হওয়ার সম্ভাবনা থাকে। বা আরেকটা রিজন থাকবে ভাইব্রেশন। আমাদের আশেপাশের বিল্ডিং যখন করার জন্য যখন ভাইব্রেশন করা হয়, বা আশেপাশের বিল্ডিং এর মানে রোলার দিয়ে রোল করা হয়, তখন কিন্তু ভাইব্রেশন হয়। দেয়ার আর সেভারাল রিজন ফর ইমিডিয়েট সেটেলমেন্ট। বাট যেটা আমি বলছিলাম যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট আমার জন্য সবসময় ভয়ঙ্কর। অ্যান্ড আজকে আমরা যেটা মানে ফার্স্ট ইয়ার করবো, সেটা হচ্ছে প্রাইমারি সেটেলমেন্টের বিষয়, এবং প্রাইমারি সেটেলমেন্ট নিয়ে কাজ করবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে সেটেলমেন্ট চেক করার ওয়ে কি। সেটেলমেন্ট চেক করার জন্য আমাদের ওয়ে হচ্ছে থিওরি অফ কনসলিডেশন, যেটা আমরা ল্যাবে টেস্ট করে দেখতে পারি কতটুকু আমাদের সেটেলমেন্ট হইতে পারে। সেটা নেক্সট ক্লাসে বা নেক্সট ইয়াতে করা হবে। আরেকটা হচ্ছে সেটেলমেন্ট চেক করার জন্য এই সবাই দেখছে, যেটাকে পাইল টেস্ট বলা হয়। ঠিক আছে, পাইল টেস্টের সিমিলার ওয়েতে কিন্তু সেটেলমেন্টও চেক করা যায়। স্যার কত টন লোড দেয় স্যার ফাইল টেস্টে? এটা কত টন লোড দেয়? পাইল টেস্টে ডিপেন্ড করে পাইলের উপর যত টন লোড দেওয়া লাগে সেটা। বাট এটা হচ্ছে যদি আমাদের ইয়ার জন্য শ্যালো ফাউন্ডেশনের জন্য দেখতে হয়, টনের উপর ডিপেন্ড করে। এখান থেকে মাটি বের করে বেসিক্যালি নিয়ে এসে টেস্ট করে। ঠিক আছে, এন্ড এটা হচ্ছে উইথ টাইম বিং, টাইমের উপর ডিপেন্ড করে লোড বাড়াইতে থাকে। মনে করো যে জিনিসটা হচ্ছে এরকম, প্রথম 1 মিনিটে হচ্ছে লোড এতটুকু, তারপর হচ্ছে 25 সেকেন্ড পর আরেকটু লোড বাড়াবে, দেন 50 সেকেন্ড পর আরেকটু লোড বাড়াবে, দেন 1 মিনিট পর লোড বাড়াবে, 2 মিনিট পর, 4 মিনিট পর, 8 মিনিট পর, 15, 30, 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, এভাবে লোড বাড়াইতে থাকে। দেন দেখে ওই টাইমগুলোতে কতটুকু সেটেলমেন্ট হয়, সেই টাইমটা ওরা একটা লগ গ্রাফে বসায়। লগ গ্রাফে বসানোর পর ওরা দেখে যে সেটেলমেন্ট কতটুকু হইতেছে, মানে কতটুকু ডিপ করতে আস্তে আস্তে। রাইট। এটা না, সেটা হচ্ছে তোমার পাইল টেস্টের জন্য। এটা হচ্ছে আমরা কনসলিডেশনের জন্য, যে কতটুকু মাটি মানে কতটুকু মাটি এত নিচে যেতে পারে।
ঠিক আছে, ওকে। এখন হচ্ছে so আমরা এখন আসি ইয়াতে। ও, তারপর এই যে আমরা যে পিসা টাওয়ারটা ইয়া করলাম, ঠিক আছে, তো এই ছবিটা দেখাইলাম, সেখানে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা যখন বানানো হয়েছিল 1973-তে, তখন থেকেই এক সাইডে সেটেলমেন্ট হইতেছে। সবাই যদি খেয়াল করে ছবিটাতে, যে শুধুমাত্র ছবির ডান পাশে সেটেলমেন্ট হচ্ছিল বা ডান পাশে ডেবে যাচ্ছে, তখন এটা একটা সলিউশন এটা বের করছে, এবং ওই সলিউশনটা এখন পর্যন্ত আছে। কেউ বলতে পারবে সলিউশনটা কি? আর কিসের সলিউশন, কোনটা, কোন সলিউশনটা স্যার? এই এই যে এখানে ছবিটা দেখা যাচ্ছে, হুম। হ্যাঁ, এই ছবিটার একটা তারা সলিউশন বের করে, যেহেতু বিল্ডিংটা আস্তে আস্তে পড়েই যাইতেছে, হ্যাঁ, বিল্ডিংটা ধরে রাখার জন্য তারা একটা সলিউশন বের করেছে। সলিউশনটা কি হইতে পারে? ওকে, স্যার সেটেলমেন্ট দেখাইছে স্যার, সেটেলমেন্টটা যাতে না হয় ওইখানে প্রোটেকশন দিচ্ছে, সেটেলমেন্টটা রোধ করছে। আচ্ছা, সেটেলমেন্ট লোড করা নাই, তারা হচ্ছে এই সলিউশনটাতে আসছে, দেখা যায়। দেখা যায় স্যার। আচ্ছা, তারা কি করছে, তারা হচ্ছে যেই সাইডে সেটেলমেন্ট হচ্ছে অপর সাইডে তারা লোডিং লোড দিছে, শুরু করছে, অপর দিকে লোড দিছে। অপর দিকে লোড দিছে। এটার জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং নলেজের দরকার নেই, বেসিক সায়েন্স। ব্যালেন্স করছে আর কি স্যার। ব্যালেন্স করছে, ব্যালেন্স করে তারা এটা সলিউশনে আসছে, যে এখন পর্যন্ত বিল্ডিংটাকে তারা এইভাবেই টিকায় রাখছে। ওকে, যাই হোক, তো এই হচ্ছে সেটেলমেন্ট। এখন প্রাইমারি সেটেলমেন্ট বের করার জন্য আমরা হচ্ছে তিন ধরনের সেটেলমেন্ট জানি, একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সেটেলমেন্ট বের করার জন্য আমাদের চারটা টেস্ট করতে হয়। সেই চারটা টেস্ট কিভাবে করতে হয় এবং চারটা টেস্টের রেজাল্ট কি আছে সেটা আমরা দেখবো। চারটা, সরি, প্রথম হচ্ছে প্রাইমারি সেটেলমেন্ট, ইমিডিয়েট সেটেলমেন্ট বের করার জন্য আমাদের হচ্ছে ইলাস্টিক থিওরি অ্যাপ্লাই করতে হয়। এখানে যেটা ইকুয়েশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইলাস্টিক থিওরির ইকুয়েশন। এই ইলাস্টিক থিওরি ইউজ করে আমরা প্রাইমারি সেটেলমেন্ট, সরি, ইমিডিয়েট সেটেলমেন্ট বের করতে পারবো। ঠিক আছে, ইমিডিয়েট সেটেলমেন্ট বের করার জন্য আমাদের এই ইকুয়েশন লাগবে, সেটা হচ্ছে এস হচ্ছে কি সেটেলমেন্ট, কতটুকু সেটেলমেন্ট হবে, এবং এটা সবসময় মিলিমিটারে আসবে অ্যান্সার। সেটেলমেন্টের অ্যান্সার সবসময় মিলিমিটারে বের করতে হবে। সেটেলমেন্টের অ্যান্সার কোনো কারণ যদি আমরা মিটারে বের করি সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না? কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ড রিকগনাইজ একটা সিস্টেম যে এস এর অ্যান্সার সব সময় মিলিমিটারে বের করতে হবে, এটা যেন সবার মনে থাকে। ঠিক আছে, দেন জি স্যার, জি স্যার, কিরকম স্যার? সেটেলমেন্ট হচ্ছে মিলিমিটারে বের করতে হবে, মিলিমিটার। মিলিমিটারে সেটেলমেন্ট মিলিমিটারে বের করতে হবে। হ্যাঁ, এখন তারপর স্যার? এখন আমরা এটা দেখি, সে ইলাস্টিক থিওরি দেখি। ইলাস্টিক থিওরিতে আমাদের কি কি আছে? ইলাস্টিক থিওরিতে আমরা যদি দেখি, আমাদের আছে কিউ, কিউ আছে, বি আছে, দেন আর কি কি আছে? কিউ, বি, ওয়ান, পয়সন রেশিও, ইএস। ইএস কি? মডুলাস অফ ইলাস্টিসিটি। আইডব্লিউ, কেউ বলতে পারবে আইডব্লিউ কি? আইডব্লিউ হচ্ছে একটা নতুন টার্ম, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। আইডব্লিউ হচ্ছে একটা নিউ টার্ম, এটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। কিউ হচ্ছে যে পরিমাণ লোড বা বিয়ারিং ক্যাপাসিটি অ্যাপ্লাইড অন দ্য ফুটিং। ঠিক আছে, কিউ হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অর ইন্টেন্সিটি অফ প্রেসার। ঠিক আছে, উইচ ইজ সিমিলারলি আমাদের লোড অ্যাপ্লাইড। ঠিক আছে, বি কি? বি সবার জানার কথা। বি হচ্ছে স্যার ব্রেড স্যার, ব্রেড। ব্রেথ, ব্রেথ, ঠিক আছে। তারপর ওয়ান, তো ওয়ানের ইয়াতে আছে। মিউ হচ্ছে পয়জন রেশিও। পয়জন রেশিও আমার খুব হ্যাঁ, সম্ভবত poison ratio। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ওয়ানে, এসএম ওয়ানে করার কথা, মেকানিক্স অফ ম্যাটেরিয়ালে। তারপর আরেকটা হচ্ছে আমাদের ইএস। ইএসটা হচ্ছে আমাদের ইলাস্টিক মডিউলাস, ইলাস্টিক মডিউলাস অফ সয়েল, ইলাস্টিক মডিউলাস অফ সয়েল। এটাও আমরা জিওটেকনিক্যাল ওয়ানে আমাদেরকে পড়ানো হয়েছে যে কিভাবে ইলাস্টিক মডিউলাস সয়েলের বের করা যায়। দেন আইডব্লিউ হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। আইডব্লিউর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সবার, যে যখনই আমরা প্রাইমারি সেটেলমেন্ট বের করব, প্রাইমারি সেটেলমেন্ট, সরি আমি বারবার ভুল করছি, প্রাইমারি না, ইমিডিয়েট সেটেলমেন্ট বের করব। ইমিডিয়েট সেটেলমেন্ট বের করার জন্য আমাদের যে জিনিসটা এখানে দরকার হবে সেটা হচ্ছে স্যার স্যার স্যার, ওই স্টপ শেয়ারিং যে বারটা এসে আছে ওইটা হাইড করে দেন স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ।
আমাদের যে আইডাব্লিউ ইনফ্লুয়েন্স ফ্যাক্টর বের করার জন্য আমাদের সবসময় লাগবে যে আমাদের বেসিক্যালি যখনই আমরা ইমিডিয়েট সেটেলমেন্ট বের করব, আমাদের চারটা মেথড অ্যাপ্লাই করে দেখতে হবে। চারটা মেথডের অ্যান্সার অলমোস্ট কাছাকাছি আসলে যেটা ম্যাক্সিমামের ইয়াটা আসবে সেটা আমরা সবসময় নিয়ে থাকবো, ঠিক আছে? কিন্তু আমাদের সবসময় ইমিডিয়েট সেটেলমেন্ট বের করার জন্য চারোটাই অ্যাপ্লাই করতে হবে। এখন আসি প্রথম প্রথম ইয়াটা কি, প্রথম কন্ডিশন বা প্রথম উপায়টা কি, সেটা হচ্ছে এটা যেটা আমরা দেখছি সেটেলমেন্টের জন্য নর্মালি আমরা ইনফ্লুয়েন্স ফ্যাক্টর আইডাব্লিউ একটা ধরে বের করব। এই আইডাব্লিউর উপর ডিপেন্ড করে আমাদের আরো একটা মানে ওয়ে আছে সেটেলমেন্ট বের করার, সেটা হচ্ছে আমাদের দিস ইজ আওয়ার সেকেন্ড ওয়ে টু ফাইন্ড সেটেলমেন্ট। সেখানে কি হবে, আইডাব্লিউ আমরা একটা জিনিস প্রথমে যখন প্রথম ওয়ে এস বের করা, সেটা যখন আমরা আইডাব্লিউ বের করছি সেটাতে আমরা ধরে নিব যে এই ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা হচ্ছে পুরা যে আমার জমিটা সেটা সেন্টারে অবস্থিত, ঠিক আছে? আমাদের পুরা যে জমিটা আছে বা পুরা যে বিল্ডিংটা আমার দাঁড়ানো আছে সেই বিল্ডিং এর সেন্টারে হচ্ছে এই আইডাব্লিউটা অ্যাপ্লিকেবল। সেকেন্ড মেথড যেটা হচ্ছে এই সেকেন্ড মেথডে আমরা ধরে নিব যে আইডাব্লিউটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্নারে অবস্থিত, বা মানে প্রতি কর্নারের আইডাব্লিউ আমরা বের করতেছি প্রত্যেকটা, অর্থাৎ একটা জমিকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিব। কয়েকটা সেগমেন্টে ভাগ করার পরে প্রত্যেকটা কর্নারের জন্য আমরা আইডাব্লিউ বের করব। স্যার আবার বলেন স্যার। এক মিনিট দাঁড়ান, এই ইয়ার সমস্যা এটাই গুগল মিটের। হ্যাঁ স্যার, অ্যালাউ করে দেওয়া যায় না স্যার, না যাতে অটো না। চলে আসে, এটা করা যায় না, যেটা মিটে করা যায়, এই জুমে করা যায়। তো এখন আমাদের যেটা ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, সেটা হচ্ছে প্রথম বিষয় সেটা আমরা ধরবো হোমোজিনিয়াস, সব ধরনের আমার সবকিছু একই রকম। স্যার আমার বলতে জানতে চাচ্ছিলাম স্যার, ওই প্রত্যেকটা পয়েন্টে ধরে ধরে কি বলছিলেন স্যার? আমি বলি শুনুন, প্রথম হচ্ছে যখন আমরা আমাদের একই জমিতে বা একই ল্যান্ডের জন্য আমরা যখন সেটেলমেন্ট বের করব, তখন আমাদের চারটা মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? চারটা মেথডের প্রথমটা আমরা ধরে নিব যে হোমোজিনিয়াস সয়েল, সবকিছু সব জায়গায় সেম এবং একই ধরনের সেটেলমেন্ট হবে। সেকেন্ড বিষয় আমরা যেটা ধরবো, সেকেন্ড ফ্যাক্টর যেটা আমরা ধরবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কর্নারের জন্য সেটেলমেন্ট বের করবো। একটা জমিকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করব, সেটা 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 8টা হোক, 10টা হোক, কয়েকটা সেগমেন্টে ভাগ করব। কয়েকটা সেগমেন্টে ভাগ করে প্রত্যেকটা কর্নারের জন্য আমরা কি বের করব, আইডাব্লিউ বের করব। যেমন স্যার একটা এই ক্ষেত্রটাকে যদি আমি চারটা সেগমেন্টে ভাগ করি, তাহলে কর্নার হবে তো 4 4 16টা। এই 16টা কর্নারের জন্য বের করতে হবে আইডব্লিউ, তাই তো? আইডাব্লিউ বের করতে হবে, জি স্যার। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে নেক্সট অপশন যেটা, সেটা হচ্ছে এখানে একটা জিনিস, এখানে একটা ইয়ে আছে, এটা আমি পরে দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে থার্ড মেথড হচ্ছে আমার ধরে নিতে হবে যে আমার সার্কুলার ফুটিং হবে, ঠিক আছে? হোক আমার রেক্ট্যাঙ্গুলার ফুটিং, বাট আমার ধরে নিতে হবে আমি একটা সার্কুলার ফুটিং নিয়ে করতেছি, এবং সেই সার্কুলার ফুটিং এর উপর বেস করে আমার একটা এস বের করতে হবে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে সেটেলমেন্টের, ঠিক আছে? অর্থাৎ আমার যদি রেক্ট্যাঙ্গুলার থাকে, ট্রায়াঙ্গুলার থাকে, যে ধরনের ফুটিংই থাকে, সেটাকে আমার সার্কুলার ফুটিং এর ফরম্যাটে নিয়ে সেই সেটেলমেন্টের ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে এবং দেখতে হবে আমার সেটেলমেন্ট কতটুকু হচ্ছে। তারপর আছে আমার ফোর্থ মেথডে আমার হচ্ছে দেখতে হবে, ফোর্থ মেথড হচ্ছে বেসিক্যালি জানবোর ইকুয়েশন, ঠিক আছে? জানবোর ইমিডিয়েট সেটেলমেন্ট, এই ইকুয়েশনটা জানবো নামে একজন সায়েন্টিস্ট বের করছে, দেখে জানবোর সেটেলমেন্ট বলা হয়। জানবোর সেটেলমেন্টে এখানে আমাদের দুইটা জানবোর ফ্যাক্টর আছে, একটা হচ্ছে μ1, একটা μ0, একটা হচ্ছে হাইট ফ্যাক্টর, একটা হচ্ছে ডেপথ ফ্যাক্টর। এই দুইটা ফ্যাক্টর ইউজ করে আমার এখানে সেটেলমেন্ট বের করতে হবে। এই μ1 এবং μ0 এবং μ1 এই দুইটা হচ্ছে একটা ডিপেন্ড করে লোকেশনের, মানে গ্রাউন্ড সারফেস কতটুকু সেটার উপর, আরেকটা ইউজ করে যে থিকনেস কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আমরা বের করব যে সেটেলমেন্ট কতটুকু হবে। স্যার জানবো লেখা নাই না স্যার এখানে কোথাও? আছে উপরে দেখেন, জানবো লেখা নাই তো স্যার? ওই যে জানবো, হ্যাঁ পাইছি স্যার, জানবো।
এটা হচ্ছে এটা স্যার জান, এটা স্যার দুই নাম্বার আইটেম না স্যার? এটা দুই হচ্ছে নাম্বার 4 নাম্বারটা লাস্টটা। লাস্টটা। ঠিক আছে, তো এটা হলো লাস্ট সেটটা আমাদের। তাইলে আমরা এখন জানলাম যে প্রাইমারি সেটেলমেন্ট বের করার জন্য আমাদের 4টা মেথড আছে, 4টা মেথডে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, 4টা মেথডে আমাদের অ্যাপ্লাই করে দেখতে হবে কতটুকু সেটেলমেন্ট হয়, কতটুকু সেটেলমেন্ট যাচ্ছে, এবং 4টা থেকে আমরা ফাইনাল কনক্লুশনে আসতে পারি। এখন এই রিলেটেড আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করি, তাইলে আমাদের আরো ক্লিয়ার হবে। কোয়েশ্চেন লেখেন সবাই। আমি কোয়েশ্চেন লিখি। লেখা শেষ হলে আমাকে বললে আমি তারপর শুরু করব। হুম। আল্লাহ। রিয়ান ভাই, কি অবস্থা?
স্যার কথা বলে শুনতে পাচ্ছি না, কথা বলতেছেন শুনতে পাচ্ছি না। না কোয়েশ্চেন লেখা হোক সবার, তারপর জি স্যার এমনি লেখা হয়েছে স্যার। সবার হয়েছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, শুরু করি। জি স্যার। ওকে, এখন আমাদের কি বলছে, বলছে 1 × 1 মিটার স্কোয়ার ফুটিং। স্কোয়ার ফুটিং কোথায় প্রেস করছে? স্যান্ডি গ্রাউন্ডে, ঠিক আছে। ইলাস্টিক মডুলাস অলরেডি বের করা আছে, পয়জন রেশিও তারা বের করে দিচ্ছে। বলছে দ্য ফুটিং উইল বি লোডেড উইথ 200 কিলো নিউটন, 200 কিলো নিউটন লোড এটার উপর অ্যাপ্লাই হবে। যদি 200 কিলো নিউটন লোড অ্যাপ্লাই হয়, তারপর আমাকে বলছে সেটেলমেন্ট কতটুকু, প্রাইমারি সেটেলমেন্ট কতটুকু। ইলাস্টিক সেটেলমেন্ট মানে হচ্ছে কিন্তু প্রাইমারি এই ইমিডিয়েট সেটেলমেন্ট, এই জিনিসটা সবাই মনে রাখবে। ইলাস্টিক সেটেলমেন্ট মানেই হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট। আমাকে কোয়েশ্চেনে বলছে ইলাস্টিক সেটেলমেন্ট অথবা ইমিডিয়েট সেটেলমেন্ট কতটুকু হবে বের করো, ঠিক আছে। এখন ইমিডিয়েট সেটেলমেন্ট বের করার জন্য আমি ফার্স্টে আসি আমার থিওরিতে। ইমিডিয়েট সেটেলমেন্ট যখনই আমাকে বলে দিছে, তখনই আমি বুঝছি আমাকে 4টা মেথড অ্যাপ্লাই করতে হবে, 4টা অ্যাপ্লাই করে আমাকে দেখতে হবে যে কতটুকু সেটেলমেন্ট হচ্ছে, রাইট? জি স্যার। ওকে, এখন আমরা শুরু করি, প্রথম মেথডে আসি, একদম প্রথম ইয়াতে আসি। সেটা হচ্ছে আমার সরাসরি ইকুয়েশন অ্যাপ্লাই করে, যেখানে আমি মনে করবো যে সবকিছু ইকুয়াল আছে, সব সেম, কোনো সমস্যা নাই। সবকিছু যদি আমি সেম ধরি, তাইলে হচ্ছে আমার কিউ বের করতে হবে। আমার কিউ কত, কিউ কত সেটা আমাকে ডিরেক্টলি বলা নাই। আচ্ছা, বাকি হচ্ছে বি কত, বি কতটুকু হবে টার্জন? বি বি স্যার মিটার স্যার, 1 মিটার স্যার, বি এক 1 মিটার। মিটার হবে। বি 1 মিটার জি কেন স্যার। হবে? কারণ হচ্ছে 1 × 1 1। মিটার ব্যাক, 1 মিটার ব্যাক 1 মিটার into স্যার। 1। এক্স্যাক্টলি 1 × 1। তারপর হচ্ছে মিউ, পয়জন রেশিও কত? জি স্যার। 0 3 0.3। পয়জন রেশিও হচ্ছে 0.3। তাইলে তারপর হচ্ছে আমার ইএস, ইএস মানে হচ্ছে মডুলাস অফ মডুলাস ইলাস্টিসিটি। মডুলাস অফ এটা ইলাস্টিসিটি 24 কত? মনে হয় স্যার। হুম, 18,000 18,000 18,000 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। কিলোমিটার। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ইয়া কত, আইডব্লিউ। আর ডাব্লিউ স্যার 200। 200 না? আইডব্লিউ 200 স্যার। 200। আইডব্লিউ হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, আইডব্লিউ এখানে দেওয়া নাই, আইডব্লিউ আমাকে বের করে নিতে হবে, ও ঠিক আছে। আইডব্লিউ আমাকে এখান থেকে সুন্দর মতো বের করে নিতে হবে। এটা হচ্ছে, দেখি এখানে আছে নাকি, নাকি আমার ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আমার যদি এখানে রেক্টেঙ্গুলার ফুটিং কত আছে, আমার রেক্টেঙ্গুলার ফুটিং, রাইট? জি স্যার রেক্টেঙ্গুলার ফুটিং স্যার। রেক্টেঙ্গুলার 1 ফুটিং মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, স্কয়ার। তাইলে 1 মিটার 1 মিটার লেন্থ, তাহলে আমার 1 মিটার 1 মিটার। আইডব্লিউ হচ্ছে আমার, ওই স্যার ওখানে ছিল মনে হয় তাই দেখো তো। ঘরগুলো এই তো আইডব্লিউ এই তো স্যার। হ্যাঁ, কোথায়? এই তো স্যার এই তো স্যার আইডব্লিউ ওই এখানে। মিটারের জন্য হ্যাঁ এই যে এই লাইন এটা এখানে এদিকে কত হবে? 1 মিটার। না, এখন আসো আইডব্লিউ কিভাবে বের করতে হবে আমি বলি। আমাকে এখন হুম। এখানে দেখো এই ইয়াতে আইডব্লিউ বের করার জন্য আমার চার্ট এটাই, এই পর্যন্ত ঠিক আছে। আইডব্লিউ বের করার জন্য আমার চার্ট এটাই ইউজ করতে হবে, ঠিক আছে। এখন আসো আমি কিভাবে এই চার্টটা ইউজ করবো। এখানে প্রথমে উপরে দেখো শেপের পাশে দুইটা কথা লেখা আছে, একটা হচ্ছে ফ্লেক্সিবল, একটা হচ্ছে রিজিড, হুম। ঠিক আছে। এখন হচ্ছে আমার ফার্স্টে বুঝতে হবে ফ্লেক্সিবল ইয়ার কোনটা, রিজিড কোনটা। ফ্লেক্সিবল এবং রিজিডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ম্যাট ফাউন্ডেশন আছে না, ম্যাট জি স্যার ফাউন্ডেশন। ম্যাট ফাউন্ডেশন হচ্ছে শুধুমাত্র রিজিডের জন্য। ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে যেই সেটেলমেন্টটা হবে সেটা হচ্ছে রিজিড। আর বাকি যে কোনো ধরনের আইসোলেটেড ফুটিং হোক, যে কোনো ধরনের ফুটিং হোক, যা কিছু আছে সব কিছুর জন্য হবে ফ্লেক্সিবল। মনে থাকবে এটা, মানে ফাইলিং টাইলিং সব যা আছে সব কিছুর জন্য হচ্ছে আমার ফ্লেক্সিবল। শুধুমাত্র ফ্লেক্সিবল। রিজিড হবে ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে, ম্যাট ফাউন্ডেশন তো রিজিড। ঠিক আছে। বাকি সবকিছু হচ্ছে আমার ফ্লেক্সিবল। আসি আমি এখন ইয়াতে, আমার ইয়া কি ছিল, 1 মিটার × 1 মিটার স্কোয়ার ফুটিং ছিল। এখন আসি আমার স্কোয়ার ফুটিং কোথায় আছে দেখি। এখানে তো স্যার স্কোয়ার নাই স্যার। স্কোয়ার আছে 1 পয়েন্ট এখানে দেখো 12। আগে আমরা এখানে আসি। এখানে দেখো সার্কেল আছে, স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গুলার আছে, ঠিক আছে। জি স্যার রেক্টেঙ্গুলার আর কি আমরা স্যার। রেক্ট্যাঙ্গুলার আছে। এখন আমরা হচ্ছে সার্কেলে, আমরা হচ্ছে স্কোয়ারে পড়ছি, কারণ আমার 1 মিটার × 1 মিটার স্কোয়ার ফুটিং দেওয়া। প্রশ্ন দেখো টার্জান, প্রশ্ন
কি বলা প্রশ্নে কি বলছে? মানে গিয়ার কি স্যার, গিয়ার রেক্টাঙ্গুলার ফুটিং। প্রশ্নটা পড়ো তো দেখি। স্যার তাদের প্রশ্ন লিখে নাই মনে হয়। কেউ একজন প্রশ্ন করো। One meter into 1 meter square footing is less স্কোয়ার on ফুটিং দাঁড়াও ঠিক আছে থামো হইছে। ও কি লেখা 1 মিটার ইনটু 1 মিটার square footing. স্কোয়ার ফুটিং স্কোয়ার কোথায় আছে? স্যার এই যে স্যার স্কোয়ার। ঠিক আছে স্কোয়ার। হ্যাঁ, এখন 1 আমাদের point- প্রথম কন্ডিশন হচ্ছে প্রথম যখন আমরা আইডব্লিউ বের করব সেটা হচ্ছে সেন্টারের জন্য। ঠিক আছে এখন দেখি আমার সেন্টার কোথায়। এটা হচ্ছে সেন্টারের জন্য, তাইলে আমার আইডব্লিউ এর ভ্যালু কত? 1.12। 1.12। এখন আমি একটা ডিফারেন্ট কোয়েশ্চেন আছি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এটা সোজা আমাকে স্কোয়ার ফুটিং বলা হইলো, আমাকে যদি রেক্ট্যাঙ্গুলার ফুটিং বলা হয় তাহলে আমি রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর কিভাবে বের করব? স্যার 1.5 না রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর মানে প্রস্থ দিয়ে ভাগ দিলে 1.5 বা 2.5 এরকম যেটা যেটাই আসবে সেটাই আমরা দেবো, কিন্তু আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আমরা কোনটার জন্য হয়েছে, সেন্টারের জন্য না কর্নারের জন্য। এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো। যদি আমাকে বলে দেয় যে সেন্টারের জন্য, অবশ্যই আমার প্রথম ইয়ার জন্য আমার অবশ্যই সেন্টারেরটা নিতে হবে। ঠিক আছে ওকে। এখন আমরা প্রশ্নে ফেরত আসি। প্রশ্নে ফেরত আসলে আমার এস, আমি ইকুয়েশন লিখবো যে আমার এখানে এখন আমার প্রত্যেকটা বের করতে হবে। কিউ, কিউ এর মান কত? কিউ মানে হচ্ছে আমার টোটাল অ্যাপ্লাইড লোড। ঠিক আছে অ্যাপ্লাইড লোড অন পার ফুটিং বা পার এরিয়া। ঠিক আছে কিউ বের করার জন্য আমার যেটা করতে হবে যে টোটাল লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কত 200 কিলো নিউটন। ঠিক আছে ডিভাইডেড বাই হচ্ছে ফুটিং এর এরিয়া। ক্লিয়ার? কিউ হচ্ছে কিউ সমান হচ্ছে লোড ডিভাইডেড বাই ফুটিং এরিয়া। ও লোড বাই ফুটিং এরিয়া। এখন এখানে লোড কতটুকু অ্যাপ্লাই হইতেছে? এখানে লোড 200 স্যার 200। 200। এরিয়া কত? 1 এরিয়া হচ্ছে স্যার 1 1 স্যার। 1 1 কিভাবে আসছে? গিয়ে 1 গুণ 1 into 1 এখানে যদি আমার 1 into 5 মিটার স্কোয়ার ফুটিং হইতো, 1 into 5 মিটার রেক্ট্যাঙ্গুলার ফুটিং তাহলে 5 হইতো স্যার 5। তাহলে 5 তাহলে 25 হতো। না এটা খুবই সুন্দর হয়। কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ওকে স্যার যদি স্যার এটা যদি রেক্টাঙ্গুলার হইতো 1 into 1 এরপর ভাগ দিতে হতো 1.5 দিয়ে গিয়া দিতে হতো না স্যার? না যদি এটা আমার রেক্ট্যাঙ্গুলার ফুটিং হইতো 1 মিটার ইনটু 5 মিটার স্কোয়ার ফুটিং হইতো না, তখন 1 মিটার ইনটু 5 মিটার রেক্ট্যাঙ্গুলার ফুটিং হইতো, তখন এটা 5 দিয়ে ভাগ হইতো। 5 দিয়ে ভাগ হইতো না স্যার? রাইট 5 দিয়ে ভাগ হইতো। ওকে এখন আমরা আসি কোয়েশ্চেন। আবার আমরা কিউ এর মান পাইলাম। কিউ কত আসছে? কিউ স্যার যা 200 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 200 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, অবশ্যই ইউনিট লিখতে হবে। ঠিক আছে 200 কিলো নিউটন মিটার স্কোয়ার। বি কত? বি স্যার 1 বি 1 1 গেল। জি 1 তারপর হচ্ছে পয়জন রেশিও। প্রজেক্ট স্যার 0.003 0.3 0.3। 03 ইলাস্টিক 0.3 মডুলাস অফ ইলাস্টিসিটি 18000। 18000 আইডব্লিউ আইডব্লিউ তো স্যার বের Interest বের করব করতে হবে। আইডব্লিউ কিভাবে বের করব? এটা বলেন না স্যার। আইডব্লিউ তো এখানে বললাম না, এই যে সার্কুলার স্কোয়ারের জন্য কত হবে 1.12। 1.12 ফ্লেক্সিবলের জন্য এটা স্যার ওই অন্যান্য ফুডিং এর জন্য এটা ম্যাট ফাউন্ডেশন হলে 0.82 এটা রিজিট আমাদের হচ্ছে ফ্লেক্সিবল ফাউন্ডেশন। ঠিক আছে আমাদের তো হচ্ছে ফ্লেক্সিবল, তাইলে স্কোয়ারের জন্য আইডব্লিউ কত হবে 1.12। 1.12 এখন সবগুলো বসাই। স্যার তাহলে কর্নারটা কি করতে হবে না?
কর্নারটা করতে হবে না, কর্নারটা করতে হবে না। আচ্ছা এখন মান বসাই, দেখো এস এর ভ্যালু কত আছে, আমার সাথে মিলে কিনা। কত আসছে এস? দেখুন ক্যালকুলেশন কর। স্যার আছেন? আছে, অ্যান্সার কত? স্যার এই কোশ্চেনটা একটু দেখান তো স্যার। জিরো পয়েন্ট 0113। 0.0113, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার আসছে মিটারে। জি স্যার। আমার কিলো নিউটন এটা পার mm এর মিটার answer ছিল, মিলিমিটারে নিলে কত হবে? 1000 দিয়ে গুণ দিতে হবে স্যার। দাও। স্যার 11.32। 11.32, তাহলে অ্যান্সার হবে 11 মিলিমিটার। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 11 মিলিমিটার। এখন আসি আমরা সেকেন্ড মেথডে। ফার্স্ট মেথড শেষ আমাদের, এখন আমরা আসবো সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথডে আমাকে বলতে আমার ইকুয়েশন সেম, বাট আমার সমস্যা হচ্ছে এখানে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। আগের প্রবলেম এবং এখন প্রবলেমে আমার সমস্যা একটাই বা চেঞ্জ একটাই, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। এই ইনফ্লুয়েন্স ফ্যাক্টরকে আমার ভাগ করতে হবে। ইনফ্লুয়েন্স ফ্যাক্টরকে আমরা কিভাবে ভাগ করব? এই মানে সেকেন্ড ফ্যাক্টর যেটা বা সেকেন্ডের বিষয় যেটা, সেটা হচ্ছে আমার টোটাল ফুটিংটাকে কয়েকটা ভাগ করতে হবে, টোটাল ফুটিংটাকে ভাগ করে নিতে হবে। যেমন আমার এখানে নর্মালি হচ্ছে 1 × 1 স্কোয়ার ফুটিং। 1 × 1 স্কোয়ার ফুটিংকে আমি যেভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে আমার 0.5 × 0.5 দুইটা ভাগে ভাগ করতে পারি, অথবা আমি 0.4 এক সাইডে 0.6, অর্থাৎ আমি দাঁড়াও দেখাই।
এটা হচ্ছে ফর এক্সাম্পল আমার স্কোয়ার ফুটিং। এটা আমাদের স্কোয়ার ফুটিং এর জন্য আমার অপশন হচ্ছে ফুটিংটাকে কয় ভাগে আমি ভাগ করতে পারি, দুইটা ভাগে আমার ভাগ করতে হবে। এক হচ্ছে আমি এতটুকু ভাগ করতে পারি যেটা হচ্ছে 0.5, এতটুকু আমি দুইটা অংশে ভাগ করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে 0.5 এন্ড 0.5, দুই পোর্শনে ভাগ করা। অথবা আমি এভাবে ভাগ করতে পারি 0.4 এই পাশে 0.6 হিসেবে। অর্থাৎ আমাকে এই ফুটিংটাকেই দুই ভাগে ভাগ করতে হবে যাতে আমার সেন্টার লাইন মাঝখানে থাকে। স্যার 0.5 দ্বারা ভাগ করুন স্যার। 0.5 দিয়ে আমি ভাগ করতে চাই, এটা সুবিধা হবে, ঠিক আছে। 0.5 দিয়ে যখন আমি ভাগ করব তখন আমার এই ইকুয়েশনটা কি দাঁড়ায় সেটা আমি দেখি। ফার্স্ট আমার কিউব আগে বের করা ছিল, কিউব বের করার দরকার নেই। বিও সেম, বিতে কোনো চেঞ্জ হয় নাই। ওয়ান সেম, ইয়াও সেম, কি জানো এটার নাম, মডুলাস ইলাস্টিসিটি অফ সেম। আমাকে শুধু স্যার F1 ডাব্লিউতে চেঞ্জ হবে। আমাকে শুধু চেঞ্জ হবে আইডব্লিউ বের করার জন্য আমার এখন এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই ইকুয়েশনটা যদি আমি অ্যাপ্লাই করতে যাই সেখানে আমি দেখি এখানে আছে পয়জন রেশিও আমি জানি কত। পয়জন রেশিও আমি যদি জেনে থাকি তাহলে আমার 0.03 স্যার। না 0.3। তুমি কোয়েশ্চেন লেখো না, এখন উল্টাপাল্টা কথা বলছো। না স্যার, হ্যাঁ স্যার 0.3 স্যার। মাইক দেবো, যেদিন পাবো সেদিনই মাইক দেবো। আচ্ছা, তাই হোক, আমাকে এখন নতুন ভাবে যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে F1 এবং F2, ঠিক আছে। এই দুইটা জিনিস আমার বের করে নিয়ে আসতে হবে এই ফলোইং ডায়াগ্রাম থেকে। এখন আছে এই ডায়াগ্রাম থেকে আমি কিভাবে বের করব, এই F1 এবং F2 কিভাবে বের করব। ফার্স্ট হচ্ছে আমার এখান থেকে বের করার জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে উপরে হচ্ছে আমার ভ্যালুগুলা, F এর ভ্যালুগুলা, ঠিক আছে। উপরে F এর ভ্যালু না, আমার এখানে যে অংশগুলো, এই যে ডট লাইনগুলো আছে যেগুলো গাঢ় লাইন, ঠিক আছে, এই গাঢ় লাইনগুলো হচ্ছে F1 এর জন্য, ঠিক আছে। আর এই ডটেড লাইন যেগুলা সেগুলো হচ্ছে আমার F2 এর জন্য, ক্লিয়ার? জি স্যার। গাঢ় লাইনগুলো হচ্ছে আমার কিসের জন্য? গাঢ় লাইনগুলো F1 এর জন্য স্যার, এরো লাইনগুলো স্যার F2 এর জন্য। ফাইন, এখন আমি আসি ফার্স্টে F1 এর মান বের করি, ঠিক আছে। F1 এর মান যদি আমি বের করতে যাই আমার কি লাগবে, L/B লাগবে। L/B কত? L/B 1 স্যার, হচ্ছে আমার 1, আমার L/B হচ্ছে 1, তার মানে আমার এই লাইনটা হচ্ছে আমার প্রথম ফ্যাক্টর। এখানে প্রথম আমাকে ধরতে হবে এই লাইনটা। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে এই ডেপথ ফ্যাক্টর। এই সাইডে যে লাইনটা আছে, ঠিক আছে, এই পাশে যে মানে বাম পাশে যে লাইনটা দেখা যাচ্ছে 2 4 0 2 4 6 8 10, এই লাইন যেটা দেখা যাচ্ছে সেই লাইনটা হচ্ছে আমাদের ডেপথ ফ্যাক্টরের জন্য। ডেপথ ফ্যাক্টর বের করার আমার ওয়ে হচ্ছে D/E, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ইকুয়েশনের জন্য আমার D কত? এই ইকুয়েশনের জন্য আমার D হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। এই ইকুয়েশন আমার D কত, ইনফিনিটি। সেটা আমি কিভাবে বুঝবো? বেসিক্যালি আমার D বের করতে হয় এভাবে, D বের করতে হয় হচ্ছে আমার ফুটিং এর লাস্ট পয়েন্ট থেকে পর্যন্ত, ওয়াটার টেবিল পর্যন্ত যতটুকু হাইট থাকে সেটা হচ্ছে আমার D। এখানে কোয়েশ্চেনের জন্য আমাকে দেওয়া আছে D হচ্ছে ইনফিনিটি, এটা এখানে বলা নাই কিন্তু আমার কোয়েশ্চেনে বলা আছে যে D হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। এখন D/B, ইনফিনিটি ডিভাইডেড বাই 1 কত হবে? জিরো স্যার। ইনফিনিটি তো কিছুই নাই স্যার, 0। এটা হচ্ছে আমার ইনফিনিটি হবে। এখন আসি, আমার যদি ইনফিনিটি হয়ে থাকে এই লাইনটা আমার কোথায় যাচ্ছে?
ইনফিনিটি লাইনটা ডেপথ ফ্যাক্টর আমার ইনফিনিটি ফ্যাক্টর যাবে সেই বরাবর নিচের জিরোতে। দিকে সামওয়্যার, এখান থেকে ধরতে হবে, জিরোতে না। আমার এল বি হচ্ছে নিচের দিকে, আমি যত যাব তত আমার ডেপথ ফ্যাক্টর। আমি একটা কোয়েশ্চেন করি কাজেন, ডি বাই বি, আমার ডি এর মান যদি 4 হয়, বি যদি 2 হয়, আমার ডি বাই ডি ডিভাইড বাই বি কত হবে? স্যার ইনফিনিটি যেহেতু 2 স্যার, ঠিক আছে, আমার ডি এর মান যদি 40 হয়, তারপর বি যদি আমার 2 হয়, আমার 2 ডি ডিভাইড বাই ডি ডেপথ ফ্যাক্টর কত হবে? 2 স্যার। 10 না না 20, ঠিক আছে 20। এখন শোনো, আমার ডেপথ হচ্ছে 40 আর বি হচ্ছে 20, আমার ডি ডিভাইডেড বাই বি ডেপথ ফ্যাক্টর হবে 20। আমার এখানে 20 আছে, বাম পাশে দেখো 0 2 4 6 8 10, এরপরে কিছু আছে? না স্যার, এর পরের মান বের করতে হলে আমার কি করতে হবে? এর পরের মানগুলোর জন্য আমরা ধরে নিব এটাই হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে যে মানটা আসবে সেটাই আমরা, যদি আমার 20 হয় তাহলে আমার ধরে নিতে হবে যে এইখানেই আমার ডি ডিভাইডেড বাই এফটা আছে। ঠিক আছে, এখন এই লাইনটাকে যদি আমরা টানি, আমার ইয়াটাকে দেখো সবাই, এই কার্সর। কার্সরটাকে, কার্সর থেকে আমি যখন উপরের দিকে যাব, উপরের দিকে যে আমি এফ এর মান পাচ্ছি কত? মানে 0.6 এর 5 এর কাছাকাছি। 0.5 এর কাছাকাছি, 0.48 ধরে নিই। ঠিক আছে, তাহলে আমার F1 এর মান কত? F1 এর মান স্যার 0.05 0.48 কম 4 এখানে। এটা কি বুঝছেন নাকি আমি আবার বলবো? আবার বলুন স্যার। আরেকবার, ঠিক আছে, একটা জিনিস দেখো, আমার এল বাই বি এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে আমার এই লাইনটা নিয়ে কাজ করতে হবে, যে এল বাই বি এর মান হচ্ছে 1, আমার কাজ করতে হবে এই লাইনটা নিয়ে। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে ডেপথ ফ্যাক্টর কত আসে। ডেপথ ফ্যাক্টর কত আসছে? আমার ইনফিনিটি আসতেছে। ডেপথ ফ্যাক্টর যেহেতু আমার ইনফিনিটি আসতেছে, তার মানে আমার 10 এর নিচে চলে যাচ্ছে। আমার এই লাইনটা থেকেই শুরু করতে হবে কাজ, এইখান থেকে। এই যে বরাবর আমার কার্সরটা যেখানে এখন রাখা আছে, সেই জায়গাটাই হচ্ছে আমার ডেপথ ফ্যাক্টরের মান। এই লাইনটাকে যখন আমি এক্সটেন্ড করলে আমার মান আসবে এখানে সামওয়্যার। স্যার নয়েজ হচ্ছে অনেক, কে যেন মাইক অন করে রাখছে, নয়েজ হচ্ছে। মিউট করে রাখেন না ভাই। হাবিব ঠিক আছে, আমার ডেপথ ফ্যাক্টরের মান কোথায় আসতেছে? এখানে এটা তো আঁকাও যায় না। ওকে, আমি এটাতে এঁকে দেখাই। আমার ডেপথ ফ্যাক্টর, আমার ডি বাই বি কত আসছে? ডি বাই বি আসছে ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে আমার এখানে যত নিচে যাওয়া যায় সেখানে। আমার এল বাই বি এর মান হচ্ছে 1, তাইলে আমার এই লাইনটা বরাবর সোজা দাগ টানতে হবে। দাগ টানলে যেখানে যাব আমি, সেটাই হচ্ছে আমাদের এফ এর মান। আমি যদি দেখি এখানে আসছে, এখানে যদি স্যার ওয়ানটা পাইলাম, স্যার ওয়ানটা এটা মেনশন করলাম কিভাবে স্যার, যে এটাই ওয়ান? এল বাই বি এখানে লেখা আছে, এল বাই বি এর মান যদি 1 হয় তাহলে আমি এই লাইনটা ইউজ করব। যদি আমার এল বাই বি এর মান 2 হয় তাহলে আমি এই লাইনটা ইউজ করব। আচ্ছা, এটা মেনশন করা থাকবে বা আছে? না না, এখানে আপনি গ্রাফ দেখলেই বুঝতে পারবেন, গ্রাফেই দেওয়া আছে। যদি এল বাই বি এর মান 1 হয় তাহলে এই গ্রাফটা ইউজ করতে হবে। যদি এল বাই এই লাইনটা বুঝতে পারো। ঠিক আছে, সেখান থেকে আমরা এখান পর্যন্ত এসে যদি দেখি, তাহলে আমি F1 এর মান পাইতেছি কত? 0.48। বুঝে গেছে এটা? জি স্যার, জি স্যার। স্যার গ্রাফটা উপরে দেখতেছি না, তো দেখতেছো না? গ্রাফটার উপরের সাইডে দেখতে পাচ্ছি না। কি বলছো? আমি তো ঠিক মতো দেখা যাচ্ছে। লিওন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার, জুম করেন, দেখতে পাচ্ছেন না? জুম করেন, ছোট বড় করেন। মোবাইলে কি করো? আজান দিচ্ছে এখন হ্যাঁ, এখন আমার নেক্সট বের করতে হবে F2। F2 বের করার জন্য সিমিলার মেথড। F2 কোথায় গেছে? ইনফিনিটি। L বাই বি কত?
জি স্যার ইনফিনিটি এল বাই বি হচ্ছে 1, 1 1 ঠিক আছে? এল বাই বি এর মান কিভাবে 1 হয় বলো? L by B স্যার এর 1 মান মিটার কত স্যার? ইনটু 1 মিটার 1 into 1 মিটার 1 into বাদ 1 দিলে তো 1 1 হয়। এল ডিভাইডেড বাই বি, 1 মিটার বাই 1 মিটার হচ্ছে 1 1। তাহলে 1 1 বাই 1 এর জন্য আমার গ্রাফ ইউজ করতে, লাইন ইউজ করতে হবে কোনটা? এটা, হ্যাঁ ওই ঠিক এটা আছে? এই লাইনটা ইউজ করতে হবে। এই লাইনটা যখন আমি যাচ্ছে কোথায়? ইনফিনিটিতে। ইনফিনিটি গেলে আমার এই লাইনটা এখান থেকে এখন আমার গ্রাফ টানতে হবে। যদি আমি টানি তাহলে আমার এটা কোথায় এসে মিলিত হয়? সামওয়্যার এই জায়গাটায়, মানে জিরোর আগে করে পরে জিরোর পরে করে। তার মানে দেখা যায় 0.02 বা 0.01 বা 0.02 বা 0.01, 0.02 নয় বেটার। বুঝে গেছে কিভাবে 0.02 F2 আমি 0.02 বের করলাম? হুম না হলে আমি আরেকবার বলি। স্যার 0.02টা আবার দেখেন। 0.02। সিমিলারলি এল বাই বি এর মান কত? আগেরটার মতো, আগেরটাতে আমি এল বাই বি এর মান কত পেয়েছি? 1। এটাতে আমি এল বাই বি এর মান পাচ্ছি 1। 1 যদি পেয়ে থাকি তাহলে আমার গ্রাফ কোনটা ইউজ করতে হবে? সেটা হচ্ছে এই লাইনটা ইউজ করতে হবে, যে ডট লাইনটা, ডট লাইনটা ইউজ করতে হবে। সিমিলারলি আমার ডি বাই বি এর মান কত? ইনফিনিটি। ইনফিনিটি যদি হয় তাহলে আমার লাস্ট ঘর থেকে শুরু করতে হবে দাগ টানা। লাস্ট ঘর থেকে দাগ টেনে আমি যখন বরাবর উপরে আসবো তখন আমি পাচ্ছি এখানে 0.02। তাইলে আমার এফ টু এর মান কত আসতেছে? 0.02 0.02। স্যার কথা বুঝতেছি না স্যার। ঠিক আছে? না ডিস্টার্ব মনে হয় মইন ভাই আপনার জি স্যার 0.02। ওকে, এখন আমরা পাইলাম ডেপথ ফ্যাক্টর দুইটার মান পাইলাম। এখন আমি এখানে বসে আইডব্লিউ বের করি। এই ইকুয়েশনে বসে আইডব্লিউ মান হচ্ছে না। বের করি। এখন এই ইকুয়েশনে বসে আইডব্লিউ মান বের করো। লিওন ভাই আপনার মাইকটা বন্ধ করে আওয়াজ শোনা যাচ্ছে। আমার এখানে তো আদান দিচ্ছে না ভাই। আমার এখানে আজান হচ্ছে। আজান তো শুনি স্যার ওকে, তাহলে আমি F1 এর মান কত পাইলাম? 0.58 0.48। 0.48 আর সরি F2, ফর F2 0.02। তাহলে এখন F1 এবং F2 এর মান বসে আমি আইডব্লিউ এর ভ্যালু বের করি। দেখি আইডব্লিউ এর মান কত আসে। কত আসছে আইডব্লিউ?
স্যার 0.4472 এটা। হ্যাঁ, আইডব্লিউ মান আসবে 0.4472। গুড। এখন আইডব্লিউ বের করার পর আমার সেম এই ইকুয়েশনে যাইতে হবে, এস ইকুয়ালস কিউবি ইন্টু 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইএস ইন্টু আইডব্লিউ। বাট এখানে আরেকটা ছোট জিনিস বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে স্কিপ। এখন যে জিনিসটা আমার বাদ রয়ে গেছে সেটা হচ্ছে আইডব্লিউ তে আমার একটা নতুন জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আমরা আমাদের টোটাল ফুটিংটাকে কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগে। কারণ 0.5 দিয়ে যদি আমি ফুটিংটাকে ভাগ করি তাহলে আমার টোটাল 4টা ভাগ হয়। তাইলে সেখানে আমার আছে IW1, IW2, IW3, IW4, 4টা। অল ইন অল IW বের করার জন্য আমাকে যেটা করতে হবে, IW ইকুয়ালস E into B into IW1 plus B into B1 into IW1, B2 into IW2 plus B3 into IW3 plus B4 into IW4। এখন আমাকে যে জিজ্ঞেস করা হয় যে এখানে B1 কোনটা এবং IW1 কোনটা, একটা second। এখন আমাকে যে জিজ্ঞেস করা হয় B1 কোনটা IW1 কোনটা, আমি যে একটু আগে বললাম যে আমরা রেক্টেঙ্গুলার ফুটিংটাকে আমরা ভাগ করছি, অর্থাৎ এই যে 1/1 থেকে আমরা যখন ভাগ করছি তখন কি দাঁড়াইছে, এই পোর্শনটা হয়ে গেছে 0.5। অর্থাৎ আমরা বেসিক্যালি ভাগ করছি জমিটাকে এইভাবে, এই সাইড হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, 0 দেখা ভেরি ডিফিকাল্ট। জিরো পয়েন্ট ফাইভ, এই পোর্শনটা হচ্ছে 0.5, দেন এই পোর্শনটা হচ্ছে 0.5, দেন এই পোর্শনটা হচ্ছে 0.5, এই পোর্শনটা 0.5, এটা 0.5, এটাও 0.5, 0.5, 0.5। এখন B1 হচ্ছে তাহলে আমার এই 0.5, IW1 কত হবে এই পোর্শনের জন্য আমি যে পাইছি। এখানে ফর দিস কোয়েশ্চেন IW মানে IW হচ্ছে সবগুলোর জন্য সেম, কারণ আমার এটা হচ্ছে টোটাল রেক্টেঙ্গুলার হয়ে গেছে। যদি আমি এটাকে এভাবে ভাগ করতাম 0.4 আর ওইদিকে 0.6, তখন আমার প্রত্যেকটা IW1 আলাদা আলাদা বের করতে হইতো। বাট এখানে যেহেতু আমার ইকুয়াল হয়ে গেছে, তো আমার IW আলাদাভাবে বের করার দরকার নেই, আমার B আলাদাভাবে করার দরকার নেই। সো আমি ইজিলি B1 এ বসাবো কত, 0.5, IW1 এর মান কত পাইছি 0.4472। তাহলে 0.5 into 0.4472 plus 0.5 into 0.4472 plus এটা আমি কি করতেছি, BW, B3, B1, B2 এগুলো মাত্রা বসাচ্ছি। এগুলো 4 দিয়ে গুণ দিয়ে দিলে তো হয়ে যায় 0.5 into 1। 0.5 দিয়ে গুণ দিলে হয়ে যায়, 0.5 দিয়ে গুণ দিয়ে 0.4 দিয়ে গুণ দাও হয়ে, 4 দিয়ে গুণ দিলে হয়ে যায়, পুরো সাইড দিয়ে গুণ দিয়ে দিলে তো হয়ে যায়। করো 4 দিয়ে গুণ দাও তুমি। কত আছে? 0.8944 0.8944
0.8944 0.8944। এখন হচ্ছে আমি আইডব্লিউ এর মান পাইলাম, সবকিছু পাইলাম। এখন আমি ফাইনালি এখানে মান ইনপুট করব, অর্থাৎ এই ইকুয়েশনে এস কিউ এস এ আমি মান বসাবো। এস এ কিউ এর মান কত 200 কিলো নিউটন পার মিটার স্কয়ার, বি এর মান কত 1 মাইনাস 0.3, ইএস এর মান কত 18,000, আর আইডব্লিউ 0.8994 বা যে যেন বের করলো সে কত বের করলো দেখো। এখন এটাতে বসাই দেখো এস এর মান কত আসে। কত আসছে? 9.0437 into 10 to the power minus 3 আছে। এটা হচ্ছে মিটারে, তাহলে আমার মিলিমিটারে নিলে কত আসে? মিটার পার সন 9.04 9 মিলিমিটার, ঠিক আছে, 9 মিলিমিটারের মতো সেটেলমেন্ট আছে। এখন হচ্ছে আমরা থার্ড মেথড ইউজ করব। থার্ড মেথড হচ্ছে আমার যেটাই হোক আমি সার্কুলারে অ্যাপ্লাই করে নিয়ে আসব। যেহেতু আমার এরিয়া আছে 1:1, আমি ধরে নিব কে এত ইয়া কে এমদাদ স্যার, ওকে মিউট করে দেন স্যার। কমন সেন্স নাই। পাগলের মতো না, মানে বোকা হয় মানুষ, এইরকম হয়। নিজে ক্লাস না করবো সমস্যা কি? কতকে জোর করে নিয়ে ক্লাস করতে হবে না, আরেকজনকে ডিস্টার্ব করার দরকার কি? রাইট। তো এখন যদি আমরা এই ইকুয়েশন অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে এখানে নতুন একটা টার্ম, সেটা হচ্ছে আর এবং ই আইডব্লিউ। আর বের করার জন্য আমার ওয়ে হচ্ছে স্কোয়ারকে আমি সরাসরি কনভার্ট করে নিব, যে ধরে নিব আমার এটা কিভাবে স্কোয়ার হতে পারে। যেমন আমি এখানে দিচ্ছি আমার এরিয়া হচ্ছে কত 1 আর যদি সার্কেল হইতো তাহলে আমার কি হয় পাই আর স্কোয়ার। সেখান থেকে আমি ইজিলি আর বের করে নিয়ে আসতে পারি। আর বের করলে কত হয় দেখো তো, দাঁড়াও আমি এটা এই সিস্টেমে আমি দেখাই দিই। এরিয়া এটা হচ্ছে এভাবে বের করতে হবে, এরিয়া অফ স্কয়ার সমান হচ্ছে এরিয়া অফ সার্কেল, ঠিক আছে। এখন এরিয়া কত আমার আমার এরিয়া কত আসতেছে, আমার এরিয়া আসতেছে 1:1 সমান হচ্ছে 1। আর সার্কেলের এরিয়ার জন্য আমি ইকুয়েশন জানি পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার হচ্ছে আমার সার্কেলের এরিয়া। এখান থেকে আমি বের করতে পারি আর স্কোয়ার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই পাই। এখান থেকে আমি বের করে হচ্ছে কত 0.563 0.56 নিলেই হবে। 0.8 সমান হচ্ছে 0.56। ওকে, এটা বুঝে গেছে যে আমার এরিয়া কিভাবে মানে আর কিভাবে বের করতে হবে। আচ্ছা, আর যেভাবে বের করলাম, আর বের করার পর আমার নেক্সট হচ্ছে এই গ্রাফ থেকে আমার আইডব্লিউ বের করে নিয়ে আসা। গ্রাফ থেকে আমি যদি আইডব্লিউ বের করি, আমার এখানে যদি আমি ডান পাশে দেখি, এইখানে ফার্স্টে আমার অ্যাপ্লাই করতে হবে এই বাম পাশের গুলা। আমার ডি এর মান হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। অর্থাৎ ডি এর মান যদি আমার ইনফিনিটি হয়, সরাসরি আমি ফার্স্ট গ্রাফটা ইউজ করব। ডি এর মান যদি আমার ইনফিনিটি হয়, আমি ফার্স্ট গ্রাফটা ইউজ করব। এখানে আমার দেখা যাচ্ছে পয়জন রেশিও দেওয়া আছে। আমার পয়জন রেশিও কত 0.3 0.3। যদি আমি 3 নাম্বার লাইনটা ইউজ করব, প্রথমটার জন্য হচ্ছে 0.1, পরেরটার জন্য হচ্ছে 0.2, তারপরেরটার জন্য 0.3 এবং সবচেয়ে উপরে যেটা সেটার জন্য 0.5।
আমার পয়জন রেশিও 0.3, তাহলে আমি 3 নাম্বার লাইনটা ইউজ করব। 3 নাম্বার লাইনটা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমি গ্রাফ থেকে পাচ্ছি কত 1.7 সামথিং। কিভাবে? কারণ হচ্ছে আমার মান হচ্ছে ইনফিনিটি। এই যে এই সাইডে 0 1 2 দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই আর এর মান। আমার ডি ডিভাইডেড বাই আর এর মান ইনফিনিটি আসবে। কেন ইনফিনিটি আসবে? কারণ আমার ডি এর মান হচ্ছে ইনফিনিটি, আর এর মান হচ্ছে 0.56। ইনফিনিটি ডিভাইড বাই 0.56 এর মান আসবে ইনফিনিটি। সো আমার 0.3 এদিকে যেতে থাকবে ইনফিনিটি। এখান থেকে আমি আর এর মান পাবো হচ্ছে, সরি, এখান থেকে আমি আইডব্লিউ এর মান পাবো 1.7। এখন আমার কিউ এর মান জানা আছে which is 200, আর এর মান আমি বের করছি 0.56, ইএস এর মান হচ্ছে 18000, আইডব্লিউ এর মান 1.7। এস কত আসে? 200 ইনটু 0.56 ইনটু 1.7 ডিভাইডেড বাই 18000, 0.1057 বা 0.106, 11 মিলিমিটার। তার মানে হচ্ছে 11 মিলিমিটার। থার্ড মেথডে আমি পাচ্ছি 11 মিলিমিটার। ঠিক আছে, থার্ড মেথডে যখন আমি পাইলাম, লাস্ট আমার মেথড হচ্ছে জানবোর মেথড, সেটা হচ্ছে ফোর্থ মেথড। ফোর্থ মেথডে আমি যদি আসি, জানবোর ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। জানবোর ইকুয়েশনটা আগে আমরা দেখি, সেটা হচ্ছে এইটা, s ইকুয়ালস μ1 μ2 qb 1 মাইনাস পয়জন রেশিও এন্ড ইএস। এখানে আমার সবগুলো ভ্যালু জানা আছে, শুধু আমার E0 এবং E1 এই দুইটার মান জানা নেই। এটা দুইটার মান বের করার জন্য আমার এই দুইটা গ্রাফ ব্যবহার করতে হবে। এই দুইটা গ্রাফ যদি আমি ব্যবহার করি, আমার L ডিভাইডেড বাই D এর মান কত? আমার L ডিভাইডেড বাই B এর মান হচ্ছে 1। একটার জন্য আমার লাগবে H ডিভাইডেড বাই B, আর একটার জন্য আমার লাগবে D ডিভাইডেড বাই B। H ডিভাইডেড বাই B হচ্ছে আমার ইনফিনিটি, D ডিভাইডেড বাই B তাও আমার ইনফিনিটি। অর্থাৎ আমার এই লাইনটা শুরু হবে অলমোস্ট এটা লাস্টের থেকে। আর আমার B এর মান হচ্ছে কত? L ডিভাইডেড বাই B এর মান হচ্ছে 1, তার মানে স্যার এইচটা কি ডি? H এর ইনফিনিটি, এইচ ইনফিনিটি। এটাকে কোনটাকে মেনশন করতেছে এখানে? H হচ্ছে আমার হাইট, স্ট্রাটাম, থিকনেস অফ স্ট্রাটাম। থিকনেস অফ স্ট্রাটামের বিষয়টা হচ্ছে, এটা আমাদের ওয়াটার টেবিলের একটা বিষয় জড়িত। ঠিক আছে, থিকনেস এখানে যদি দেখেন লাস্টের সাইডে এখানে লেখা আছে জি স্যার। থিকনেস অফ স্ট্রাটাম। থিকনেস অফ স্ট্রাটামটা হচ্ছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। এটা আমার একটা ছবি এঁকে দেখাইতে হবে স্ট্রাটামটা, যেটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। এখন আপাতত এটা শেষ করি, আমাকে মনে করে দিন মোমেন্ট নিয়ে নেক্সট ক্লাসে। ওকে স্যার। আমার ফুটিং হচ্ছে স্কোয়ার ফুটিং, তার মানে আমার লাইন হচ্ছে কোনটা? এটা। এই লাইনটাকে যদি আমি, আর আমার h বাই b ইনফিনিটি, অর্থাৎ আমার লাস্টের লাইনটা এখান থেকে বাড়াইতে হবে, উপরে আসলাম। এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি এই সাইডে, এখানে আসতেছে অলমোস্ট 0.7, তাইলে আমার μ1 এর মান আসতেছে 0.7। ঠিক আছে, μ1 এর মান আসতেছে আমার 0.7। নেক্সট আমার μ0 এর মান বের করতে হবে। μ0 বের করার জন্য আমার e বাই b হচ্ছে ইনফিনিটি লাস্টের দিকে, l বাই b হচ্ছে আমার 1, তাইলে আমার একদম লাস্টে আমার μ1 এর মান আসছে অলমোস্ট 0.5। μ0 মান আসছে 0.5। μ0 মান কিভাবে 0.5 আসে? d ডিভাইডেড বাই b হচ্ছে আমার ইনফিনিটি। ইনফিনিটি যখন আমার d ডিভাইডেড বাই b হবে, তার মানে হচ্ছে আমার লাস্ট ঘরটা, এই লাস্টের লাইনটা। লাস্টের লাইনটা এটা এখানে মিশে কোথায়? এখানে। এইদিকে আমি যখন এক্সটেন্ড করব তখন আমি পাবো 0.5, অর্থাৎ আমার ফ্যাক্টর 0 বা μ0 সমান হচ্ছে ইনফিনিটি। এখন আমি যখন সবগুলো 0.5, এখন আমি মান বসাই, s ইকুয়াল 0.5 ইনটু μ1 এর মান হচ্ছে আমার কত? 0.7, আর q এর মান 2, b এর মান 1 ইনটু 1 মাইনাস 0.3 স্কয়ার ডিভাইডেড বাই 18000। 4 মিলিমিটার। কত? 4 মিলিমিটার।
4 মিলিমিটারের মতো। তার মানে আমার জানবো মেথডে অনেক কম সেটেলমেন্ট দেখাচ্ছে, কিন্তু আমরা নিব কোনটা তাইলে? যেটা কম দেখাচ্ছে ওটা স্যার। না, যেটা বেশি বেশি দেখাচ্ছে, সেটেলমেন্ট বেশি দেখাচ্ছে 11 মিলিমিটার, আর দুইটাতে আমরা পাচ্ছি 11 11 মিলিমিটার, একটাতে পাচ্ছি 9, একটাতে পাচ্ছি 5। তার মানে আমরা ধরে নিব অলমোস্ট 11 মিটারের কাছাকাছি সেটেলমেন্ট হয়তো হবে। ওকে জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি লেকচার স্লাইড এবং ভিডিও দুইটাই আপলোড দিয়ে দিচ্ছি। স্যার এখন এখন দিয়ে দিন স্যার, কেমন স্যার? হ্যাঁ, এখন এক মিনিট আপনার কেউ জানেন না, আমি দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিব। ওকে স্যার। স্যার স্ক্রিনশট নেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট কিভাবে নেয় স্যার? অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে সহজ সিস্টেম হলো উইন্ডোজ শিফট এস। উইন্ডোজ শিফট এস। উইন্ডোজ শিফট এস। শেষ। এখন সবাই যাইতে পারে, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। জি স্যার, আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিন স্যার। অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি। ঠিক আছে স্যার, লিফট নিচ্ছি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, তাহলে দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ভাই যারা যারা ম্যাথটা করছো গ্রুপে একটু দিও তো।